বছরের মাঝামাঝিতেই নতুন করের বোঝা মূল্যস্ফীতি উস্কে দিতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের, নাভিশ্বাস নিম্ন ও মধ্য আয়ের মানুষের। আরো বাড়বে দাম, তো এবার বলে আমরা নিরীহ মানুষ কিভাবে চলবো? সুখকর নয়, কারণ এমনি তো জিনিসপত্রের অন্যান্য জিনিসের অনেক দাম বেড়েই আছে। বাণিজ্য মেলায় কারা পণ্যের স্টলে পর্যন্ত প্রায় 10 লাখ টাকার বেচা বিক্রি। প্রায় 40টি জেলের কয়েদিদের তৈরি রকমারি পণ্য কিনতে বাড়ছে ভিড়। এবং সরকারি প্রণোদনার বীজে আশা ভঙ্গ গোপালগঞ্জের কৃষকের। পেঁয়াজের চারা গজায়নি 5 ভাগও, ক্ষতিপূরণ দেবে কৃষি বিভাগ। স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সাথে আছে মাহমুদুল হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের মানুষের কাঁধে নতুন করে বাড়ল করের বোঝা। শতাধিক পণ্য সেবার উপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষ বলছেন, এভাবে করের বোঝা চাপালে জীবন ধারণ আরও কঠিন হয়ে পড়বে। আর ব্যবসায়ীদের অভিযোগ, আওতা না বাড়িয়ে বিদ্যমান করদাতাদের কাঁধে চাপ তৈরি করা হচ্ছে। এদিকে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, নতুন করে বাড়তি শুল্ক কর যুক্ত হলে আরও বাড়তে পারে মূল্যস্ফীতি। রিয়াদ সুমনের প্রতিবেদনে বিস্তারিত। অনেকদিন ধরেই উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত মানুষ। নিত্যপণ্যের দামের দাপটে বছর জুড়ে গড় মূল্যস্ফীতি ছিল 2 অঙ্কের ঘরে। নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের সংসারের খরচ লাফিয়ে লাফিয়ে বাড়লেও বাড়েনি আয় রোজগার। দুর্বিষহ হয়ে উঠেছে খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা। এমন বাস্তবতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর লক্ষ্যমাত্রা পূরণে মানুষের কাঁধে নতুন করে ভ্যাটের চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রেস্তোরাঁ, ওষুধ, কোমল পানীয়, সাবান, ডিটারজেন্ট, বিস্কুট, ফল, জুস, পোশাক, গৃহস্থালী সহ শতাধিক পণ্যে শুল্ক বাড়ানো হয়েছে। এছাড়া টেলিফোন, ইন্টারনেট ও এলপি গ্যাসের মতো দৈনন্দিন জরুরি সেবা ও উপকরণেও শুল্ক কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে কষ্টে থাকা নিম্ন আয়ের মানুষ কেবল নয়, সব শ্রেণীর ভোক্তারাই পড়বেন উচ্চ মূল্যস্ফীতির জাতাকলে। আমাদের ইনকাম কম, দাম বেশি। এই ফল ফ্রুট এরিয়া অনেক দাম বেশি। চাল আছেন 30 টাকা কেজি, এখানে 60 টাকা কেজি। সাবান আছেন আপনার 28 টাকা কেজি, না 28 টাকা পিস। এখানে সেই সাবানের দাম হইতেছে 75 টাকা, 80 টাকা। তা আমরা চাই সাধারণ জনগণ এবং নিম্ন মধ্যবিত্তদের জন্য যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকা। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন খাতে এমন অনেক ব্যবসায়ী আছেন যারা ভ্যাট দিচ্ছেন না। কর হার কমিয়ে এসব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনা গেলে সরকারের রাজস্ব আরও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। IMF-এর একটা প্রেসক্রিপশন অনুযায়ী অথবা IMF-এর যা বলছে সেটাই আমরা করতেছি। IMF অনেক কথাই বলতে পারে, কিন্তু একটা দেশে যারা শাসন করে তাদের উচিত এবং করা উচিত সেটা হলো দেশের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার প্রেক্ষিতে আমরা কোন কোন শর্তগুলো আমরা মানতে পারবো, কোনগুলো আরো পরে করা উচিত। নতুন শুল্ক কর আরোপের ফলে মানুষের অস্বস্তি আরো কয়েক গুণ বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। যেহেতু রাজস্ব আদায় কম হচ্ছে সেটার কারণে এবং IMF-এর শর্ত আছে, তবে অবশ্যই আমাদের স্থানীয় যে শিল্প এগুলো কিন্তু এখন গড়ে উঠছে। ইলেকট্রনিক শিল্পটা কিন্তু এখনো ম্যাচিউরড হয় নাই। এসব শিল্পে আমাদের প্রণোদনা তারা যাতে এনকারেজড হয় সেটা আমাদের কিন্তু দেখতে হবে। দেশে সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। একই সাথে সমন্বিতভাবে রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনায় জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। শিগগিরই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। এরপর দ্রুতই আস্থা ফিরবে বিনিয়োগকারীদের, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, জুলাই আগস্টের পর দুর্নীতি অর্থ পাচার বন্ধ হয়েছে, তাই বেড়েছে রেমিটেন্সের প্রবাহ। বিদেশি বিনিয়োগ টানতে ঢাকায় শুরু হওয়া বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্সের অনুষ্ঠানে কথা বলেন তারা। জুলাই গণ অভ্যুত্থানের পরে মহা সংকটের মধ্যে দেশের হাল ধরে অন্তর্বর্তী সরকার। বিগত সরকারে অর্থ পাচার, দুর্নীতি আর রিজার্ভ কমে যাওয়ার মতো নানা সংকটে খাদের কিনারায় দাঁড়িয়েছে অর্থনীতি। এমন অবস্থায় বিনিয়োগ খরা কাটানোর প্রত্যয়ে শুক্রবার ঢাকায় শুরু হয়েছে ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স।
অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা হলেই দ্রুততম সময়ে নির্বাচন হবে, কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা এবং বিনিয়োগে আগ্রহী হবে বিদেশিরাও। আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবে এবং ইনভেস্টমেন্ট আসবে। প্রবাসীদের দেশীয় রাজনৈতিক দলাদলিতে লিপ্ত না থেকে বিদেশি স্থানীয় রাজনীতিতে জড়িত হবার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা রুখে দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। ইস্যু ভিত্তিক না, সে ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিঅ্যাকশনগুলো, এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। অনুষ্ঠানে রেমিটেন্স সংক্রান্ত আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, গত 5 মাসে দেশের রেমিটেন্স বেড়েছে 3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে বলে মনে করেন তিনি। অল ব্যাংকার্সদেরকে আমি বলবো, অল বড় বড় যারা ক্রয় করে তাদেরকে বলবো, এখানে আমাদের একটা রোল আছে যে প্যানিক হওয়ার কিছু নাই। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। এমনকি পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রবাসীদের সহযোগিতার পাশাপাশি বিদেশি আইনজীবী নিয়োগ দেবার কথাও জানান গভর্নর। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। 67 পণ্য ও সেবার শুল্ক বাড়ানোকে অন্তর্বর্তী সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক দল। নেতারা বলছেন, এতে জনগণের ভোগান্তি বাড়বে, ভাবমূর্তি সংকটে পড়বে সরকার। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বক্তারা বলেন, সংকট নিরসনে এভাবে বিভিন্ন নিত্যপণ্য ও সেবাতে ভ্যাট বসানো সরকারের সঠিক পদক্ষেপ হয়নি। বিভিন্ন পণ্য ও সেবাতে শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে, এতে সরকারের বিষয়ে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি হবে। এখনো লোকসান কাটিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা, এমন পরিস্থিতিতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতীগুলো। বাজেটের আগেই এসব পণ্য ও সেবার মান, দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমবে, নতুন করে সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য। একই ধরনের অভিমত স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার, তাই সংকট নিরসনে দ্রুত ভোট চান তিনি। স্ব ক্ষেত্রে তারা যোগ্য মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু একটা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বা সক্ষমতা তো এইভাবে থাকার কথা না তাদের। কিন্তু পাশাপাশি এই কথাটা ঠিক যে যদি সেটাই ঠিক হয় তাহলে যত দ্রুত সম্ভব যারা পারবে তাদের কাছে ক্ষমতা দিতে হবে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, এটাকে চলতে দেওয়া যাবে না, মানুষের কষ্ট হচ্ছে। এদিকে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অর্থনীতির হিসাব মেলাতে গিয়ে মানুষের জীবনযাত্রা কঠিন করে তুলেছে সরকার। অর্থনীতির বড় বড় সংজ্ঞা বোঝে, কিন্তু অর্থনীতিতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার হিসাব বিকাশ সেটা ভুলে যাবে। দৈনন্দিন জীবনে মানুষ বড় কষ্টে আছে। এই পরিস্থিতি চললে মানুষ সংস্কারেও আর আস্থা রাখবে না। নেতারা বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনা করে অন্তর্বর্তী সরকারকে আরও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। যে বিজয় আমাদের অনিবার্য। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। বাণিজ্য মেলার 11তম দিনে দেখা মিলেছে ভিন্ন একটি স্টলের। মেলার 6ষ্ঠ দিন থেকে বিক্রি শুরু করলেও 10 লাখ টাকার বেচা বিক্রি হয়েছে এই স্টলে। প্রায় 40টি জেলের কয়েদিদের হাতে তৈরি পণ্যের স্টলটির নাম কারাপণ্য। আরও জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেখা মিলে সবচেয়ে আলাদা একটি স্টলের। বাংলাদেশ জেলের আদলে তৈরি করা স্টলটিতে পাওয়া যাচ্ছে কারাপণ্য। প্রায় 40টি জেলের কয়েদিদের তৈরি বাহারি পণ্যে সাজানো হয়েছে কারাপণ্যের স্টল। সর্বনিম্ন 30 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 6000 টাকার জিনিস পাওয়া যাচ্ছে। টেকসই ও ভিন্নতা থাকায় এসব পণ্যে আকৃষ্ট হচ্ছেন দর্শনার্থীরা। খুবই ভালো লাগছে যে তারাও দেশের কাজে লাগে, সংসারে অনেক কিছু খুব সস্তায় কিনা যায় তাদের জন্য। কারাপণ্য এই মানে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এসে ভালো হয়েছে, আমাদের দেশের জন্য ভালো। তাদেরকে যদি আমরা ভালো দিকে নিয়ে যেতে পারি, এটা আমাদের জন্য, দেশের জন্য ভালো হবে। কারাপণ্য বিক্রি থেকে যে লভ্যাংশ পাওয়া যায় তার 50% কয়েদিদের দেওয়া হয়। এসব অর্থ তারা নিজেদের জন্য খরচ করতে কিংবা পরিবারকে দিতে পারেন। বাকি 50% সরকারি কোষাগারে জমা হয়। এবারের মেলায় 10 লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে স্টল থেকে। বন্দীদের এই প্রশিক্ষণ কার্যক্রম এবং এই যে হস্তশিল্প তৈরি,
এটা দুটো দিক থাকে। একটা দিক হচ্ছে বন্দীরা প্রশিক্ষণ নেয় এবং এই প্রশিক্ষণটা কারাগার থেকে মুক্তি পেয়ে সমাজে যে কাজে লাগাতে পারে। গুণগত মান অনেক ভালো, সেই কারণে আমরা কাউন্টার দেখবেন সব সময় ভিড় লেগেই থাকে, আমাদের প্রচুর বিক্রি হচ্ছে, তো আমাদের খুবই ভালো সেল হচ্ছে। মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে কয়েদিদের নিপুণ হাতের তৈরি বাঁশ ও বেতের মুড়া, কাঠের তৈরি টেবিল চেয়ার, জুতা, বিছানার চাদর, পাপোশ, কুলা সহ গৃহসজ্জার নানা পণ্যের সম্ভার। এসব পণ্যের বেচা বিক্রিও বেশ ভালো। আমি এখন যে স্টলটির সামনে দাঁড়িয়ে আছি তার প্রবেশদ্বারে লেখা কারাপণ্য বাংলাদেশ জেল। দর্শনার্থীদের ভিড়ের পেছনে এই লেখাটির বিশেষ ভূমিকা রয়েছে। অনেকে এই নাম দেখেই কৌতূহলের বসে এই দোকানে ভিড় করছেন বলে মনে করছেন জেল কর্তৃপক্ষ। বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24 পূর্বাচল। বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের অবলম্বন ছিল স্বৈরাচার হাসিনা সরকারের শাসনামল। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে মন্তব্য করেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। বলেন, স্বৈরাচার আমলে করা আদানি চুক্তি, রামপাল চুক্তি ও রূপপুর চুক্তি নিয়ে পুনরায় ভাবতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। বাংলাদেশে ভারত রাষ্ট্রের আধিপত্য স্বরূপ ও করণীয় শীর্ষক এই সেমিনারের আয়োজন করে সর্বজন কথা। সেমিনারে বক্তারা সরকারকে ভারতের সাথে হওয়া সকল আন্তর্জাতিক চুক্তি পুনর্বিবেচনা করার আহ্বান জানান। এ সময় সমাপনী বক্তব্যে আনু মোহাম্মদ আরও বলেন, ভারতের আগ্রাসী মনোভাবের ইন্ধন যোগাচ্ছে বৈশ্বিক পুঁজিবাদী ব্যবস্থা। তিনি আরও বলেন, কৌশলগত কারণেই স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেছে ভারত, অন্য কোনো কারণে নয়। তাই বন্ধুত্বের নামে রাষ্ট্রের স্বার্থ বিরোধী কোনো চুক্তি বহাল রাখার যৌক্তিকতা নেই। কেন বিজেপি সরকারকে আমাদের তার কথা মতো চলতে হবে? মোদী সরকারের কথা মতো কেন চলতে হবে? কেন আদানিকে সুবিধা দিতে হবে কিংবা আম্বানিকে সুবিধা দিতে হবে? কেন সুন্দরবনকে ধ্বংস করতে হবে তাদের সুবিধা দেওয়ার জন্য? কেন আমাদের বিমানবন্দর, আমাদের নৌবন্দর, আমাদের সীমান্ত সমস্ত কিছু ভারত রাষ্ট্রের সুবিধা আধিপত্য প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হতে দিতে হবে? পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। চট্টগ্রামের ইপিজেডে জেএমএস ও ম্যারিমো নামের দুটি পোশাক কারখানার শ্রমিকদের মাঝে সংঘর্ষে আহত হয়েছে 50 জনেরও বেশি শ্রমিক। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা জানান, বেতন ভাতা বৃদ্ধির জন্য দুটি কারখানার শ্রমিক আন্দোলন করে আসছিল। ইতিমধ্যে জেএমএস কোম্পানি তাদের শ্রমিকদের দাবি মেনে নিলে সকাল থেকে তারা কাজে যোগ দেয়। পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমাতে গোপালগঞ্জে 600 প্রান্তিক কৃষককে প্রণোদনা হিসাবে পেঁয়াজ বীজ দেওয়া হয়েছিল। সেসব বীজ বপনের পর 420 জন চাষির মাঠে চারা হয়নি 5 ভাগও। গঠিত তদন্ত কমিটি এর সত্যতা পেয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সামিউল আলিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমাতে প্রণোদনা কর্মসূচির আওতায় নভেম্বরে 600 পেঁয়াজ চাষিকে বিনামূল্যে 1 কেজি করে বাড়ি 1, বাড়ি 4 ও তাহিরপুরি জাতের পেঁয়াজ বীজ, 10 কেজি ডিএপি এবং এমওপি সার দেয় কৃষি উন্নয়ন কর্পোরেশন। 600 বিঘা জমিতে প্রণোদনার এসব বীজ রোপণ করেন চাষিরা। বপনের 10 দিন পর 5 ভাগ চারাও গজায়নি। এতে প্রায় 95 ভাগ পেঁয়াজ চারা না গজানোয় অঙ্কুরেই নষ্ট হয়েছে বীজতলা। ওই জমিতে কোনো ফসল বুনতে পারছেন না ক্ষতিগ্রস্ত কৃষক। ক্ষতিপূরণের দাবি জানান তারা। সম্পূর্ণ মার হয়ে গেছে, কিন্তু আমি তো খুব বড় একটা ক্ষতির মুখে পড়ে গেছি। আমি হয়তো কন্ট্রাক্টরের মাধ্যমে তো এগুলো হয়েছে, কন্ট্রাক্টর তো পুরো নিচ্ছে, আর না অনেক সময় বিশেষ জার্মিনেশন ঠিকমতো রাখা হয়নি, পরীক্ষা না করে আমাদেরকে দিয়েছে। তাই এই জন্য সরকারের কাছে আবেদন যে সরকার যেন এই কৃষককে যাতে একটু সুনজরে দেখে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি সত্যতা পাওয়ায় ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। আমাদের মন্ত্রণালয় থেকে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পুনরায় বীজ সহায়তা প্রদান করা হবে এবং এই প্রক্রিয়াও শুরু হয়েছে। এবছর জেলায় 3835 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 50,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। ধন্যবাদ সবাইকে।